বাড়ছে করোনার প্রকোপ, দেশের বিভিন্ন স্থানে উপসর্গ নিয়ে 3 জনের মৃত্যু। ফিরিয়ে আনা হচ্ছে আটকে পড়া 29,000 প্রবাসীকে, শ্রমিকদের পাঠানো হয়েছে সহায়তা। 25 লাখ জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীর ভরসা, এখন সংসদ টিভি, প্রস্তুতি নিয়ে দুশ্চিন্তা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21 দেশের সংবাদে। সাথে আছি আমি নার্গিস মজিদিমা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দেশের 64 জেলাতেই ছড়িয়ে পড়েছে করোনা। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশের বিভিন্ন স্থান থেকে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্তদের অনেকে আবার সুস্থ হয়ে ঘরে ফিরছেন। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা এক স্বাস্থ্যকর্মীকে ঢাকা নেয়ার পথে মৃত্যু হয়। এদিকে মুন্সিগঞ্জে নতুন করে 7 জনের করোনা শনাক্ত। জ্বর, গলা ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে নোয়াখালীর বেগমগঞ্জে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় মিরওয়ারিশপুর গ্রামে তিনি মারা যান। এ নিয়ে গত এক সপ্তাহে জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে 7 জন। পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। পটুয়াখালী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়। বগুড়ায় নতুন করে আরো 5 জন করোনায় আক্রান্ত হয়েছে। চুয়াডাঙ্গায় করোনা উপসর্গে মৃত ব্যক্তির রিপোর্ট পজিটিভ, নতুন করে আক্রান্ত 7। কুমিল্লায় নতুন করে 10 জন করোনা ভাইরাসে আক্রান্ত, মোট আক্রান্ত 108। যশোরে এক শিশুকন্যার করোনা শনাক্ত হয়েছে। 5 বছরের এই শিশুর দাদা গত 4 তারিখে করোনা শনাক্ত হয়েছিল। মেহেরপুর জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স করোনা আক্রান্ত। রংপুরে গত 24 ঘন্টায় পুলিশের শীর্ষ কর্মকর্তা, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একজন ইন্টার্নি চিকিৎসক, একজন নার্স সহ 7 জনের নমুনা পজিটিভ। ফেনীতে মহিলা ভাইস চেয়ারম্যান সহ একদিনে 3 নারী করোনায় আক্রান্ত। সিলেটে আরও 3 জন করোনা আক্রান্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 5 করোনা আক্রান্ত রোগী। মাসুম আলিসা, 21 টেলিভিশন। রাজধানীতে জনসমাগম ঠেকাতে অব্যাহত আছে সেনা টহল। এর সংবাদ সংগ্রহ করছেন সহকর্মী আদিত্য মামুন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হ্যাঁ লিমা, এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর হাতির ঝিলে, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম জনগণকে করোনা সচেতনতায় বিভিন্ন রকমের পরামর্শ দিচ্ছেন এবং তারা করোনা সচেতনতায় যে সমস্ত সতর্কতা অবলম্বন করা উচিত সেই বিষয়ে কাউন্সেলিং করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যারা যানবাহন ব্যবহার করে এই পথটা অন্তত অতিক্রম করছেন। যাদের মধ্যে অসাবধানতা কিংবা অসংলগ্নতা আছে তাদেরকে থামিয়ে বিভিন্ন রকমের পরামর্শ দিচ্ছেন যেন তিনি নিজে তার পরিবারকে সচেতন করতে পারেন এবং করোনা মুক্ত রাখতে পারেন। একই সাথে নিজে সচেতন থাকলে যেন অন্যান্যরাও সংক্রমণের বাইরে থাকে, নিস্তার পায়, সেই বিষয়ে তারা পরামর্শ দিচ্ছেন। তো এই মুহূর্তে আমরা কথা বলবো এই সেনাবাহিনীর এই টিমটির যিনি প্রধান মেজর মোহাম্মদ লতিফুল বারী, উনি আছেন আমাদের সঙ্গে। আমরা তার সঙ্গে কথা বলবো করোনার এই দুর্যোগকালীন সেনাবাহিনীর এই যে কার্যক্রম সেই বিষয়টি, এবং আমরা দেখতে পাচ্ছি এখানেও আপনাদের কার্যক্রমটা খুব প্রাণবন্তভাবেই হচ্ছে, এটা নিয়ে বলবেন আমাদের। আপনারা জানেন যে আমরা শুরু থেকেই সামাজিক সচেতনতা বৃদ্ধির ব্যাপারে আমাদের তৎপরতা কার্যক্রম চলমান রেখেছিলাম। এখনও আমরা সেটার উপরেই বহাল আছি। আমরা নিয়মিতভাবে এটা করছি। এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন যে যারা হয়তো জনগণ যারা দৈনন্দিন জীবনযাপনের জন্য বের হয়েছেন, তারা হয়তো মনের ভুলে অনেকেই মাস্ক নিয়ে আসেননি বা এখনও হয়তো অসচেতন রয়েছেন। তো তাদেরকে মূলত সচেতন করা, যদি কেউ মাস্ক না নিয়ে বের হয়ে আসে তাদেরকে পুনরায় বাড়িতে গিয়ে আবার মাস্ক নিয়ে আসার জন্য আমরা হয়তো তাদেরকে ঘুরিয়ে দিচ্ছি। বা কেউ যদি অসচেতনমূলকভাবে এমনিতেই কোনো কারণ ছাড়া বের হয়ে থাকে, সেক্ষেত্রে তাকে এই ব্যাপারে আরও সচেতন করা, সামাজিক নিরাপত্তা, দূরত্ব বজিয়ে চলাচল করা, এই বিষয়ে আমরা আমাদের চলমান সচেতনতামূলক কার্যক্রম বহাল রেখেছি। এইরকম কার্যক্রম আরো কতদিন চলবে? এরকম কোনো নির্দিষ্ট ফ্রেম আছে কিনা যে আপনারা স্টপ করে দেবেন? বা না, আসলে এটা হচ্ছে এখন যেহেতু রোগের প্রাদুর্ভাব চলছে এবং আক্রান্তের সংখ্যাও রয়েছে, তো যেহেতু এই ব্যাপারটি পুরোপুরি এখনও শেষ হয়ে যায়নি, আমরা আমাদের যত দিন পর্যন্ত প্রয়োজন বোধ করব, যতদিন পর্যন্ত দরকার হবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অনুসারে আমরা চলমান রাখব। ধন্যবাদ আপনাকে মেজর মোহাম্মদ লতিফুল বারী। তো লিমা, কার্যক্রমের যে পরিধি, এই পরিধিটা বিস্তৃত থাকবে এবং
মাউন, আপনাকে ধন্যবাদ। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে আটকে পড়া প্রায় ২৯,০০০ প্রবাসী বাংলাদেশিদের শিগগিরই ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। একুশে টেলিভিশনকে মন্ত্রী বলেন, কোন শ্রমিক যাতে খাদ্যাভাবে না থাকে সেজন্য কয়েকটি দেশে টাকাও পাঠানো হয়েছে। তৌহিদুর রহমানের রিপোর্ট। প্রায় ১ কোটি বাংলাদেশি শ্রমিক বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত। করোনা ভাইরাসের কারণে অনেকেই চাকরি হারিয়েছেন। টানা লকডাউনে অনেকে প্রবাসে দুর্বিষহ জীবনযাপন করছেন। এ অবস্থায় যেসব বাংলাদেশি শ্রমিক দেশে ফিরতে চায় তাদের সবাইকে ফেরত আনা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আমাদের এখানে কোয়ারেন্টাইন ফ্যাসিলিটিজ একটু কম। আমার ঢাকা শহরে ৩,০০০ প্লাস কোয়ারেন্টাইন এবং সারা দেশে আরও একটু বেশি ২০,০০০ প্লাস। তো আমি অনেকগুলো দেশ থেকে লোক আসতেছে, একসাথে আনলে আমার জন্য মুশকিল হবে। আমরা সবগুলো নিয়ে আসবো, কিন্তু এই পর্যায়ক্রমে। মন্ত্রী জানান, বাংলাদেশি শ্রমিকরা সবচেয়ে বেশি কষ্টে আছেন কুয়েতে। যে ডিটেনশন ক্যাম্পে রেখেছে তাদের ঠিকমতো খাওয়ার দেয় না বলে অভিযোগ আসছে। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় টাকা পাঠিয়েছে যে ওদের সবার খাওয়ার জন্য অসুবিধা না হয়। এদিকে করোনা মোকাবেলায় সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশকে ৩০,০০০ টেস্ট কিট দিয়েছে ভারত। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের কাছে এইসব কিট হস্তান্তর করেন ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস। ৩০,০০০ টেস্টিং কিটস, এই যে করোনা ভাইরাসের টেস্টিং কিটস দিয়েছেন। এর আগে ২ দফায় ৩০,০০০ সার্জিক্যাল মাস্ক, ১৫,০০০ হেড কভার, ১ লাখ ট্যাবলেট, ৫০,০০০ গ্লাভস দেয় ভারত। একই দিনে করোনা মোকাবেলায় ১১টি দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হন পররাষ্ট্রমন্ত্রী। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। করোনায় স্কুল ক্লাস সব বন্ধ, এরকম একটি অবস্থায় আগামী অক্টোবর-নভেম্বরে জেএসসি ও জেডিসি পরীক্ষায় বসতে হবে প্রায় ২৫ লাখ শিক্ষার্থীকে। প্রস্তুতি ও কাঙ্ক্ষিত ফল নিয়ে দুশ্চিন্তার শেষ নেই শিক্ষার্থী অভিভাবকদের। সংসদ টেলিভিশনের পাঠদান কর্মসূচিতে ভরসা রাখার পরামর্শ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের। রাসেল খানের রিপোর্ট। এটি করোনা পূর্ববর্তী সময়ের চিত্র। ক্লাস পরীক্ষা, উচ্ছল উচ্ছ্বাসের স্কুল ক্যাম্পাসের এই ছবি মিলিয়ে গেল করোনার কালো ছায়ায়। করোনার এই সংকটে অন্য অনেক খাতের মতো শিক্ষা ব্যবস্থাও লণ্ডভণ্ড, এলোমেলো শিক্ষাসূচি। মধ্য মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। পরিস্থিতির উন্নতি না হলে সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে এই ছুটি। কলকাতায় প্রতিষ্ঠিত অনিশ্চয়তায় আছে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীরা। স্কুল খুললেই বসতে হবে পরীক্ষায়। শ্রেণীকক্ষের অনেক পাঠই অবশিষ্ট রয়েছে। কাঙ্ক্ষিত ফল মিলবে তো? দুশ্চিন্তা অভিভাবক শিক্ষার্থীদের। অল্প কিছু আর বাকি আছে, ওইগুলো যদি আমি একটু কাভার করতে পারি তাহলে আমার বেশি একটা চাপ হবে না পরীক্ষায়। এখন বাসায় কীভাবে পড়বো আর বাসায় কি স্কুলে যেয়ে কীভাবে পরীক্ষা দিব এটাও চিন্তা ভাবতেছি। ওরা যে সামনে কি পরীক্ষা দিবে, কিভাবে পরীক্ষাটা দিবে, ওরা পাস করবে কিনা সেই নিয়েই তো আমরা এখন আতঙ্কের মধ্যে আছি। বৃদ্ধি মুনাফা ক্ষতি পোষাতে সংসদ টেলিভিশনের পাঠদান কর্মসূচির উপরে ভরসা রাখতে বলছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। মুনাফা আমরা আশা করছি যে এই বছরের যে সিলেবাস আমরা অক্টোবর বা নভেম্বরের মধ্যেই শেষ করে ফেলতে পারবো। আমরা তথ্য সংগ্রহ করছি, কোথায় কোথায় শিক্ষার্থীরা অসুবিধার সম্মুখীন করছেন, তাদের জন্য আমরা বিকল্প ব্যবস্থা করব। করোনার কারণে আমাদের শিক্ষার্থীদের যে খুব বড় ধরনের ক্ষতি হবে সেটা আমরা মনে করি না। আমরা আশা করছি যে এই বছর অন্যান্য বছরের মতো পরীক্ষাগুলো হবে। টেলিভিশনের পাঠদান পাঠ্যসূচি শেষ করার চেষ্টা থাকবে বলেও জানান অধিদপ্তরের মহাপরিচালক। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। করোনার কারণে বন্ধ হয়ে গেছে বন্দরনগরীর জলাবদ্ধতা প্রকল্পের কাজ। ৫,৬১৬ কোটি ৫০ লাখ টাকার ৩ বছর মেয়াদের প্রকল্পটি বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। এরই মধ্যে চলে গেছে ২টি বছর। এখনও আবর্জনায় ভর্তি নালা নর্দমা সহ নগরীর বিভিন্ন খাল। চলতি বর্ষা মৌসুমে চট্টগ্রামে জলাবদ্ধতা আবারও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা নগরবাসীর। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। এভাবেই ভরাট হয়ে আছে চট্টগ্রাম নগরীর অধিকাংশ নালা নর্দমা। খালগুলো যেন আবর্জনার ভাড়ার। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ প্রকল্প বাস্তবায়ন করছে, এই অজুহাতে হাত গুটিয়ে আছে সিটি কর্পোরেশন। খাল ভরাট হয়ে যাওয়ায় এবারও জলাবদ্ধতার আশঙ্কায় নগরবাসী।
ভূমিদস্যু আছে, বিভিন্ন খাল নলা নর্দমা এরা দখল করে রাখে। যেভাবে প্ল্যান হয়েছে এভাবে যে পুরোপুরি বাস্তব না হয় তাহলে জলবদ্ধতা চট্টগ্রাম এই অঞ্চলে শূন্যর কোড়া নেমে আসবে। নালা নর্দমা খাল ভরাট হয়ে যাওয়ায় বেড়েছে মশার উপদ্রব বলছেন নগর পরিকল্পনাবিদরা। পানি চলাচলে প্রতিবন্ধকতা থাকার ফলে সেগুলো অনেকাংশেই পলিথিন এবং প্লাস্টিক পরিপূর্ণ হয়ে অনেকটাই বদ্ধ অবস্থা সৃষ্টি হয়েছে, যার ফলে ডেঙ্গু মশার উৎপাত। কর্তৃপক্ষ বলছে প্রকল্পটি দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে 25% কাজ শেষ হওয়ার দাবি তাদের। আমরা ড্রাই সিজনে আমরা কাজ করার পর যেমন আমরা ড্রেনগুলো সম্প্রসারণ করে চেষ্টা করব। বাংলাদেশ সেনাবাহিনী 34 ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ডিভিশনে কাজটা করতেছে। জলাবদ্ধতার কবল থেকে নগরবাসীকে রক্ষায় দ্রুত প্রকল্পটির বাস্তবায়ন চায় নগরবাসী। সমর ইসলাম, 21 টেলিভিশন। করোনা মোকাবেলায় দেশের বিভিন্ন স্থানে ব্যক্তি উদ্যোগ, প্রশাসন ও বিভিন্ন সংগঠনের সহায়তায় কর্মহীন দরিদ্র মানুষের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। নড়াইলে ইমাম, পুরোহিত, কওমি মাদ্রাসার শিক্ষক ও মোটর শ্রমিকদের ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নড়াইল 2 আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। সাভার উপজেলা পরিষদের সামনে 1000 রোজাদারের মাঝে ইফতারি বিতরণ করেছেন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। নাটোরে আহমেদপুর আশ্রয়ণ প্রকল্পে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পিরোজপুরে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর পক্ষে 500 পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। ফেনীতে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের খাদ্যপণ্য অসহায় মানুষের মাঝে বিতরণ করছে বিজিবি ফেনী 4 ব্যাটালিয়ন। কিশোরগঞ্জের হাওড়াঞ্চল এবং দিনাজপুরের বোরোর বাম্পার ফলন হয়েছে। চলছে ধান কাটা ও মাড়াই। ভালো ফলনে কৃষকের মুখে হাসি, আর সরকারিভাবে কৃষকের কাছ থেকে ধান কিনতে নেওয়া হচ্ছে প্রস্তুতি। কিশোরগঞ্জ প্রতিনিধি শাকাউদ্দিন আহমেদ রাজন এবং দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষের সহায়তায় আরো জানাচ্ছেন সমর ইসলাম। ধান মাড়াইয়ের উৎসব চলছে কিশোরগঞ্জের হাওড় উপজেলা ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলিতে। ভোর থেকে শুরু হয় ধান কাটা, রাতে চলে মাড়াইয়ের কাজ। ফলন ভালো হওয়ায় খুশি কৃষক, তবে দাম নিয়ে রয়েছে অসন্তোষ। ধানের ফলন ভালো হওয়ায় আমরা কৃষক উৎসাহিত, কিন্তু আরেকটু হলো সমস্যার কারণ দেখা দিল, ধানের ন্যায্য মূল্য পাচ্ছি না। ধান ভালো হয়েছে, ধানের দর কম। কৃষি বিভাগ বলছে ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনবে সরকার। এর জন্য তালিকা করা হচ্ছে। যে সমস্ত কৃষক ভাইরা ধান বিক্রির যোগ্য ধান আছে তাদের তালিকা তৈরি করছি। এই তালিকাগুলি মধ্য থেকে লটারির মাধ্যমে ধান ক্রয় করা হবে। ধান কাটা শুরু হয়েছে উত্তরের জেলা দিনাজপুরেও। বাম্পার ফলনে খুশি কৃষক, তবে সঠিক মূল্য না পাওয়া নিয়ে আশঙ্কা তাদের। গতবার থেকে এবারকার ধানের ফলন এবার অনেক ভালো আছে। জমি খরচা তো অনেক হয়ে গেছে, করোনার জন্য কিষাণ পাবো কিনা, কত দাম পড়বে জানি না। দামটা ভালো যদি পাই তা আমাদের কিছু আমরা বাঁচি। অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম হওয়ায় ফলন ভালো হওয়ার কারণ বলছে কৃষি বিভাগ। বড় ফসল রক্ষা করার জন্য আমরা আমাদের সর্বস্তরের যারা আমরা কৃষি সম্প্রসারণ যারা কর্মী আছে, যাদের আমাদের কর্মকর্তা আছে, তারা সবাই মাঠ পর্যায়ে তারা কিন্তু প্রস্তুত আছে। দিনাজপুরে এবার 1,71,250 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বাড়ছে করোনার প্রকোপ, দেশের বিভিন্ন স্থানে উপসর্গ নিয়ে 3 জনের মৃত্যু। ফিরিয়ে আনা হচ্ছে আটকে পড়া 29,000 প্রবাসীকে, শ্রমিকদের পাঠানো হয়েছে সহায়তা। 25 লাখ জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীর ভরসা এখন সংসদ টিভি, প্রস্তুতি নিয়ে দুশ্চিন্তা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, 21 সাথেই থাকুন।